জগদ্দল বিধানসভার প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোমনাথ শ্যামের সমর্থনে নির্বাচনী প্রচার অনুষ্ঠিত হয়ে গেল সাড়ম্বরে জগদ্দল বিধানসভার ভাবাগাছি মোড়ে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সেখানে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া হয় যে মামুদপুরের যত পার্টি অফিস দখল করা আছে সেগুলোকে পুনরুদ্ধার করা হবে। তখন সোমনাথ শ্যামের নেতৃত্বে আমরা সেই পার্টি অফিস পুনরুদ্ধার করে তৃণমূল কংগ্রেসের কাজকর্ম আবার আমরা শুরু করি। তারপর থেকে 21 সালে সোমনাথ শ্যাম নির্বাচিত হওয়ার পর তিনি শুধু বলেছেন যে সমস্ত এলাকায় উন্নয়ন প্রয়োজন, মানুষের নিত্য নৈমিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের ক্ষমতার মধ্যে, আমাদের সাধ্যের মধ্যে যত সম্ভব চেষ্টা করতে হবে। আমরা লক্ষ্য করেছিলাম কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিল, 100 দিনের কাজটা বন্ধ করে দিয়ে গরিব মানুষকে কর্মহীন করে ফেলল। আমরা লক্ষ্য করলাম কংগ্রেস আমল থেকে যে ইন্দিরা আবাস যোজনা চালু হয়েছিল সেই ইন্দিরা আবাস যোজনার কাজের টাকা বন্ধ করে দিল, ঘর আর নতুন করে হচ্ছে না। ঠিক এই পরিস্থিতিতে আমাদের নেতা সোমনাথ শ্যাম আমাদের অভিভাবক পার্থ ভৌমিকের নির্দেশ মতো কি করলেন, তিনি সমস্ত এলাকা ঘুরে মানুষের যে সমস্যাগুলো উপলব্ধি করলেন এবং সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তীকালে বাংলার বাড়ি থেকে শুরু করে আমাদের যে কাজগুলো আছে রাস্তা থেকে আলো থেকে শুরু করে সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করে আমরা যতটা পেরেছি সোমনাথ শ্যামের নেতৃত্বে করার চেষ্টা করেছি। আজকে এই সোমনাথ শ্যামের বিরুদ্ধে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, প্রথম আমরা ভেবেছিলাম যে সোমনাথ শ্যামের বিরুদ্ধে শিয়ানে শিয়ানে টক্কর দেওয়ার জন্য অর্জুন সিং হয়তো জগদ্দল বিধানসভায় প্রার্থী হবেন, কিন্তু পরবর্তীকালে খুব দুঃখের বিষয় দেখতে পেলাম দীর্ঘদিন জগদ্দল এলাকায় যে সকল বিজেপি কর্মীরা বিজেপি করে তাদের মধ্যে সোমনাথ শ্যামের যোগ্য প্রার্থী একজনকেও খুঁজে পাওয়া গেল না। জগদ্দলে বিজেপির সোমনাথ শ্যামের মোকাবিলা করার মতো একজনও প্রার্থী খুঁজে পেল না। লাস্টে দল তাদের রাজস্থানের মুকুন্দগড় থেকে একজন ব্যক্তিকে তুলে নিয়ে এসে প্রার্থী করলো, যে লোকটা আমার এলাকার কোনো কৃষ্টি কালচার সংস্কৃতি, আমার এলাকার কোনো ঐতিহ্য কিছুই জানে না, আমাদের মামুদপুর গ্রাম পঞ্চায়েত চেনে না, কাউগাছি 1 চেনে না, পানপুর কেউটিয়া চেনে না, কাউগাছি 2 চেনে না, ভাটপাড়া পৌরসভার কোনো ওয়ার্ডই চেনে না। হঠাৎ করে তিনি উদয় হলেন এবং তিনি ভোট ময়দানে লড়তে এলেন। আমরা বুঝতে পারলাম সেই দিনই পরাজয় হয়েছে বিজেপির, কারণ বিজেপির যদি সোমনাথ শ্যামের বিরুদ্ধে তাদের একজন প্রার্থী খুঁজে না পায়, এর থেকে লজ্জার দুঃখের ব্যাপার আর হতেই পারে না। সুতরাং আমার মনে হয় জগদ্দল বিধানসভায় যারা তৃণমূল বিজেপি করে তাদের এই মুহূর্তে আইএসএফ জয়েন করা দরকার, কারণ তাদের মধ্যে যখন যোগ্য কোনো ব্যক্তি নেই বিজেপি ছেড়ে তাদের আইএসএফ জয়েন করলে তাহলে মানাবে, ভালো লাগে। আজকে আমাদের বর্তমান যা পরিস্থিতি হয়েছে, ভারতবর্ষের শাসকরা পশ্চিমবঙ্গ দখল করার জন্য একের পর এক নোংরা খেলা শুরু করেছিল। নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করে প্রথমে তাদের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার নাম করে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু মুসলমান মানুষের নাম কেটে দেবে। তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে প্রতিশ্রুতি দিয়েছিল যে হিন্দুদের নাম বাদ যাবে না, বাংলাদেশ থেকে যারা এসছে তারা শরণার্থী, তাদের নাম বাদ দেওয়া যাবে না, তাদের নাম থাকবে। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে তারা এই কাজ করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে সামান্য নামের ভুলভ্রান্তি থাকার কারণে কিছু মুসলিম মানুষের নাম বাদ দিল এবং এটা করতে গিয়ে লাস্টে আমরা দেখলাম যে পরিমাণে নাম বাদ গেছে, আমাদের জগদ্দল বিধানসভায় 26,000 মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে 63% মানুষ হচ্ছে হিন্দু। তাহলে বিজেপি প্রথম ধাক্কা এখানটায় খেলো যে আমরা হিন্দুদের রেখে দিয়ে মুসলিমদের তাড়াবো, তাদের এই যে প্ল্যান, সেই প্ল্যানের মধ্যে প্রথমেই তারা ধাক্কা খেলো, 63% হিন্দু বাদ গেল। তার মধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের মামুদপুরেই সুভাষপল্লী, হরিশপুর, কুলিয়াগড়,
এইসব এলাকায় যে পরিমাণে বাংলাদেশি লোক আছে, তার পার্শ্ববর্তী বড়া, তার পার্শ্ববর্তী আমাদের দোগাছিয়ার কিছু অংশ, আমাদের 1 নম্বর 2 নম্বর রাজেন্দ্রপুরের বিভিন্ন এলাকায় যে সকল বিজেপি করতো তার ভেতরে প্রচুর মানুষের নাম বাদ গেছে বাংলাদেশিদের। আজকে তারা বুঝতে পেরেছে যে আমাদের খেল খতম, আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা তো দূরের কথা, 50 পার করার মতো পরিস্থিতিতে নেই। জগদ্দল বিধানসভায় সোমনাথ শ্যাম বহু ভোটে জিতছে, এর কোনো ভুল নেই। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একের পর এক নতুন করে খেলা খেলছে। এই ভবাগাছি এলাকায় যে সকল সিপিএম করেন, যে সকল ভাই বন্ধু দাদা যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আইএসএফ এর 2-1 সমর্থক থাকতে পারেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সিপিএম করুন, আপনাদের নীতি আদর্শ নিয়ে করুন। আইএসএফ করছেন, আইএসএফ এর নীতি আদর্শ নিয়ে করুন, অসুবিধা নেই কোনো। কিন্তু বর্তমান এই বাংলা সংকটে, মুসলিম সমাজ সংকটে অর্জুন সিং শুভেন্দু অধিকারীরা প্রত্যেক দিন কোর্ট করে মুসলিমদের নিয়ে নানান রকম বিদ্বেষমূলক কথাবার্তা বলছে। এর জবাব দিতে হবে। এর জবাব দিতে গিয়ে বিজেপির হাতকে শক্ত করার জন্য ভোট ভাগাভাগিতে যাবেন না। মুসলিমদের একটা ঐক্য হওয়ার সময় এসছে, কারণ আপনারাই পারেন যোগ্য জবাব দিতে। প্রতিদিন অপমানিত করছে আপনাদের। আপনারা লক্ষ্য করেছেন শুভেন্দু অধিকারীরা হিন্দু 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 করে করে হিন্দু সমাজের মধ্যে একটা ধর্মের মেরুকরণ তৈরি করেছে। মুসলমানদের মধ্যে লড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কখনো তারা বলছে মুসলিমদের দোকানের মাংস খাবে না, মুসলিমদের দোকান থেকে মাছ কিনবে না, মুসলিমের দোকানে বিরিয়ানি খাবে না, মুসলিমদের নিয়ে নানান রকম ফরমান তারা জারি করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা যদি আইএসএফ, আমরা যদি হুমায়ুন কবির, আমরা যদি সিপিএম ফরওয়ার্ড ব্লক এগুলো করি, তাহলে মুসলিম সমাজের মধ্যে ভাঙনটা বিজেপিকে সুবিধা করবে। তাই এলাকার ভাইদের কাছে অনুরোধ করব, জাতিসত্তা রক্ষা করার সময় এসছে। আপনারা লক্ষ্য করেছেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের থেকে, তাকে যখন বহিষ্কার করা হলো, সে গিয়ে একটা নতুন দল গঠন করবে বললো। খুব ভালো কথা, করো, নতুন দল যে কোনো মানুষ করতে পারে, তার গণতান্ত্রিক অধিকার। সেই নতুন দল গঠন করার জন্য তিনি কি করলেন? প্রথম একটা মুসলিম সেন্টিমেন্ট খেললেন। তিনি বললেন যে বিজেপিরা, ভালো করে বুঝুন, বিজেপিরা বাবরি মসজিদ ভেঙেছে, সেই বাবরি মসজিদ আমি গঠন করব পশ্চিমবঙ্গে। খুব ভালো কথা। সমস্ত মানুষ, সমস্ত মুসলিম সমাজের মানুষ আনন্দিত হলো। হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করে, ভালো কথা, তাইলে আমরা সেই দিনের যোগ্য জবাব দিতে পারবো। যেদিনকে তারা অন্যায়ভাবে বাবরি মসজিদকে ধূলিসাৎ করে দিয়েছিল, আমরা তার যোগ্য জবাব দিতে পারতো। তখন হুমায়ুন কবিরের সাথে শয়ে শয়ে হাজার হাজার মুসলিম ভাই তারা গিয়ে যোগ দিয়েছিল। আমরা দেখেছিলাম একটা গরিব মা তার লক্ষ্মীর ভান্ডার থেকে 500 টাকা জমানো, তার থেকেও 300 টাকা তার কাছে জমা করে দিয়ে এসছে। প্রচুর যুবক ছেলে আছে সারাদিন পরিশ্রম করে, কঠোর পরিশ্রমের পরে যে রোজগার করেছে প্রতিদিন, সেই প্রতিদিনের রোজগারের টাকাটাও তার হাতে তুলে দিয়েছে। বহু মানুষ আছে ব্যবসায়ী ভাইরা, তাদের ব্যবসার টাকার থেকে তাদের ওই হুমায়ুন কবিরকে বিশ্বাস করে বাবরি মসজিদের জন্য টাকা তুলে দিয়েছে। এই করতে করতে একটা প্রচুর টাকা সে তুলে নিল। তার যে অ্যাকাউন্টেন্ট ছিল, সে তৃণমূল কংগ্রেসে জয়েন করে পরবর্তীকালে মিডিয়ার মাধ্যমে সমস্ত কিছু প্রকাশ করেছে যে কত টাকা মুসলিম ভাই মানুষের কাছ থেকে আত্মসাৎ করেছে। এটা যদি করতে খুব ভালো হতো, এতে কোনো অসুবিধা ছিল না। মুসলিম সমাজের মানুষ, একটা মসজিদ তৈরি হবে, সেখানে মুসলিম মানুষ তাদের রোজগারের পয়সা দিয়ে করবে, একটা খুব ভালো কথা। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর সাথে গোপনে যোগ সাজস করে দিল্লির নেতাদের সাথে চুক্তিবদ্ধ হলেন। 1000 কোটি টাকা আমায় দিতে হবে। 1000 কোটি টাকা দিতে হলে আমি 200টা মুসলিম অধ্যুষিত এলাকায় প্রার্থী দেব, এবং এই 200টা প্রার্থীর মধ্যে থেকে আমি মুসলিম ভোট কাটবো। এটাই আমার মূল লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সকল মুসলিম ভাইরা ভালোবাসে, তাদের মধ্যে আমি বিদ্বেষ তৈরি করব, তাদের মধ্যে আমি বিভাজন তৈরি করব, করে আমি হাজার হাজার মুসলিমদের কেটে নিয়ে এসে আমি মুসলিম ভোটটা আমার দিকে নিয়ে আসবো। আর তোমরা হিন্দু তাস খেলো। আমরা দুজনে মিলেমিশে সরকার তৈরি করব। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করব। আমার দরকার 1000 কোটি টাকা।
এই বিজেপি তো ভারতবর্ষ লুটে পুটে খাচ্ছে, আপনারা জানেন। আদানি আম্বানি সমস্ত শিল্প গোষ্ঠীর থেকে ভারতবর্ষের পিএম ফান্ডের আজ পর্যন্ত কোনো হিসাব নেই। লক্ষ লক্ষ কোটি টাকা তাদের অ্যাকাউন্টে আছে। তারা হুমায়ুন কবিরের কথায় বিশ্বাস করে তাকে 1000 কোটি টাকা দেওয়ার জন্য এগ্রি হয়ে গেলেন। তখন তিনি কি বললেন? সমস্ত প্রার্থীদের কাছে আগাম পয়সা পৌঁছে দিতে হবে, আমার 300 কোটি টাকা অ্যাডভান্স প্রয়োজন। তাইলে আপনারা ভাবুন, হুমায়ুন কবির মুসলিম মানুষের সেন্টিমেন্ট, তাদের জাতির সেন্টিমেন্টকে নিয়ে খেলা শুরু করলেন। কত বড় নোংরা অসভ্য খেলা এটা হতে পারে! এর থেকে নিন্দনীয় জিনিস আর কিচ্ছু নেই। এক জায়গায় সবাই চাইছে যেন তেন প্রকারে বিজেপির তামাক খেয়ে বিজেপিকে সুবিধা করে দিয়ে আমরা মুসলিম ভোট ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে দুর্বল করব। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা মানুষ, যে মানুষটা জীবনে কোনোদিন জাতপাতের রাজনীতি করেননি। তিনি মামাটু মানুষের সরকার গঠন করেছেন। তিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, ইসাই সকলকে নিয়ে তিনি রাজনীতি করেন। তিনি সবার আগে বোঝেন মানুষ, তারপরে জাত। তাই মানুষের উন্নয়নের কথা ভেবে তিনি পশ্চিমবঙ্গে যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন সবগুলো সর্বজনীন, সমস্ত মানুষ তার থেকে সুফল পাবে, এটাই তাদের মূল লক্ষ্য। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করার জন্য কত রকম ষড়যন্ত্র করা যায়, সেটা বিজেপি নামক এই বস্তুটা যদি ভারতবর্ষে না থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম না। আজকে বিজেপির চরিত্র প্রকাশ্যে যখন ভিডিওটা বেরিয়ে গেছে, তখন অটোমেটিক্যালি হুমায়ুন কবিরের পরিস্থিতি কি হয়েছে? হুমায়ুন কবিরের এখন টাকার অভাব নেই। বিজেপির কাছে যারা বিক্রি হয় তাদের টাকার কোনোদিন অভাব নেই। আপনারা দেখবেন রাজেশ কুমার এসছে, বিজেপি সমস্ত পাড়ার ছেলেপেলেদের কাছে গিয়ে টাকা দিচ্ছে, তোরা মদ খা আর সারাদিন ঝান্ডা লাগা, আর তৃণমূলের বিরুদ্ধে কুৎসারটা আজে বাজে কথা বলে। রাস্তাঘাট বিভিন্ন জায়গায় ঝান্ডা পোস্টার মারা ছাড়া আজ পর্যন্ত বিজেপি এই পশ্চিমবঙ্গের মানুষের জন্য কিচ্ছু করেনি। কারণ করার অনেক সময় ছিল, সুযোগ ছিল। 19 সালে অর্জুন সিং নির্বাচিত হওয়ার পরে 5 বছর তিনি সংসদ ছিলেন। আমাদের চোখে দেখা ব্যারাকপুরের কোনো কাজ তিনি করেছেন কিনা জানি না, কিন্তু মামুদপুরের মাটিতে তিনি 1 টাকার কাজ করেননি। অথচ এই মামুদপুর থেকে তিনি 4500 ভোটে লিড নিয়েছিলেন। তখন মামুদপুরের মানুষ তাকে বিশ্বাস করেছিল। তখন মামুদপুরের অনেক মুসলিম ভাইরাও তাকে বিশ্বাস করেছিল। আমরা দেখেছিলাম অনেক আমডাঙ্গা থেকে শুরু করে, মামুদপুর থেকে শুরু করে জগদ্দলের, নৈহাটির বিভিন্ন মুসলিম নেতারা তার সাথে ছিল। মুসলিম ভাইরা তাকে বিশ্বাস করেছিল। কিন্তু একজন বিশ্বাসঘাতক কত রকমের হতে পারে? যাকে সারা জীবন মানুষ বিশ্বাস করেছে সেই মানুষদের পেছনে ছুরি মারা, সেই জাতির সম্বন্ধে, সেই একটা সম্প্রদায়ের সম্বন্ধে এত বাজে নোংরা কথা সে বলেছে, এই কদিনে সেটা প্রমাণিত। তাই আজকে আপনাদের কাছে অনুরোধ করব, সময় এসছে আমাদের এলাকার যারা সিপিএম ভাই বন্ধু আছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, রাজনীতি অনেক সময় আছে। পঞ্চায়েত নির্বাচন আসুক, পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে সিপিএম এর ভাইরা প্রার্থী নির্বাচিত করেছেন, তিনি সসম্মানে পঞ্চায়েত চালাচ্ছেন, কোনো অসুবিধা নেই। আনিসুর ভাই, সাবিনা বিবি যেমন পঞ্চায়েতে যায় তারা যেরকম সুযোগ সুবিধা পায়, পঞ্চায়েতে এখানে যিনি সিপিএম এর মেম্বার আছে তিনি সসম্মানে তেমনি তিনি সম্মান পান। আজ পর্যন্ত তার কোনো রকম কমপ্লেন পঞ্চায়েতের বিরুদ্ধে নেই, তিনি বলতে পারবেন না প্রকাশ্যে দাঁড়িয়ে। কারণ আমরা চাই গ্রামীণ ক্ষেত্রে আপনি যদি সিপিএম করে এলাকার উন্নয়ন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা এমন একটা সময় যেখানে বিজেপি অন্যায়ভাবে বাংলাকে দখল করতে চাইছে, অন্যায়ভাবে বাংলার সত্তাকে নষ্ট করতে চাইছে, অন্যায়ভাবে বাংলাটাকে টুকরো করতে চাইছে। সেই বাংলার ঐতিহ্যকে রক্ষা করার জন্য, হিন্দু মুসলমানের ভাই ভাইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্ককে রক্ষা করার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার দরকার। তাই এখন কিন্তু সিপিএম আইএসএফ নয়, আসুন একযোগে আমরা এসে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন করতে সহায়তা করি। আমরা আগামী দিনে এমন একটা নির্বাচন করব, এই ভবাগাছির মাটিতে 3টে ওয়ার্ড থেকে সোমনাথ শ্যাম মহাশয়কে যত বেশি পারি ভোট দিয়ে আমরা তাকে নির্বাচিত করব। এবং আগামী দিনে সোমনাথ শ্যাম নির্বাচিত হওয়ার পরে তিনি যখন বিধায়ক হবেন, তার 5 বছরের উন্নয়ন তহবিল থেকে বিধায়ক কোঠায় আমরা ভবাগাছি মানুষের সমস্যাগুলো আর কি কি আছে সেগুলো দেখার চেষ্টা করব। আপনারা দেখেছেন আমরা বিধায়ককে অনুরোধ করেছি যে আমাদের
14 নম্বর ওয়ার্ডের মানুষজন ভেতরে একটা মাঠের রাস্তা দরকার ছিল, সেই রাস্তার জন্য মাঠের চাষবাস করতে পারে না, রাস্তাটা করে দিচ্ছে। আমরা এমএলএ কি বলেছিলাম, পুকুর পাড়ের লোকজন চলাফেরা করতে পারে না, সেখানে রাস্তা করেছি। বেল্লে থেকে দোগাছি পর্যন্ত এই পাকা রাস্তাটা, কুলিয়াগড় থেকে ভবাগাছি পর্যন্ত এই রাস্তাটা এমার্জেন্সি বিশেষ। আনিসুর ভাই জানে, আমাদের দীপক লাহিড়ী থেকে শুরু করে, পার্থদা থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে, যখন তাদের কাছে দরবার করেছে তখনই তারা আপ্রাণ চেষ্টা করেছে আপনার এলাকার মানুষের উন্নয়ন করার জন্য, এই এলাকায় আলোকিত করার জন্য। প্রত্যেক ওয়ার্ডে 78টা করে লাইট স্যাংশন হয়েছে, যে আবাস যোজনায়, যে 78টা করে লাইট যদি হয়, 78 × 3 240টার উপরে যদি আমাদের এখানে লাইট লাগানো হয়, তাহলে সারা ভবাগাছি আলোকিত হয়ে যাবে। কাজ চলছে, এখনো অনেক আপাশের ছোট ছোট কাজ বন্ধ রয়েছে। ঈদ হয়, আমাদের হিন্দু ভাইরা সবাই অংশগ্রহণ করে। এই ঐক্য অটুট রাখতে গেলে আমাদেরকে লড়াইয়ের ময়দানে নামতেই হবে। যেভাবে অন্যায় করে আপনাদের এসআইআর এর মাধ্যমে ভোটাধিকার কেটেছে, তার প্রতিবাদ করার সময় এসছে। এখন একমাত্র লড়াই বিজেপির সাথে, এখানে সিপিএম, আইএসএফ বা অন্য কোনো আদার্স দল নয়। আমাদের চিন্তা থাকবে কিভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব। মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডার টিকে থাকবে, লক্ষ্মীর ভান্ডার টিকে থাকলে আপনার ঘরের মায়েদের আত্মসম্মান বজায় থাকবে। ক্রেডিট কার্ড থেকে শুরু করে বাচ্চা অবস্থায় তাদের শিক্ষাশ্রী থেকে শুরু করে বিভিন্ন রকম সরকারি যে প্রকল্প আছে, তাদের শিক্ষা এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। শিক্ষায় যত অগ্রগতি হবে ভবাগাছির ছেলেপেলেরা, তত ভবাগাছির ডেভেলপমেন্ট হবে। ভবাগাছি অন্য মাত্রায় দেখবে, মামুদপুরকে পথ দেখাবে। তাই আগামী দিনে ওই জুমলা সরকার, যারা একের পর এক ধোঁকা, মিথ্যেবাদী, প্রত্যেকটা বছর মিথ্যে কথা বলে, এই ভোট আসলেই তারা পরিযায়ী পাখির মতো বাংলায় আসে, একের পর এক মিথ্যে ভাওতা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করা ছাড়া জীবনে কোনোদিন কোনো 1 টাকারও কাজ করেনি। আজকে এই ভবাগাছি গ্রামে অনেকে বিজেপি করে, হিন্দু পাড়ায় অনেক মানুষ আছে, তাদের বাড়িতে আমরা যাব দল বেঁধে। আমরা ওই ওয়ার্ডের সভাপতি নজু ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আমরা তেমাথা মোড়ে একটা মিটিং করব। আমরা মানুষের বাড়ি বাড়ি যাব, আমি ওখানে গিয়ে একটা প্রশ্ন করব। নরেন্দ্র মোদী, আমাদের ভারতবর্ষ কত কোটি মানুষের বাস? 140 কোটি মানুষ। 140 কোটির ভারতবর্ষ তো, আমি 150 কোটি ধরলাম। 150 কোটি যদি মানুষ ভারতবর্ষে থাকে, ভালো করে হিসাব করুন কতগুলো পরিবার হবে। 150 × 150 ভাগ 3 জন করে যদি পরিবারে ধরি, তাহলে 50 কোটি পরিবার হবে। ভালো করে হিসাবটা বুঝুন, 50 কোটি পরিবার। সোমনাথ দা, 50 কোটি পরিবার হবে 3 জন করে যদি ধরি। তাহলে নরেন্দ্র মোদী বলেছিল 14 সালে ক্ষমতায় আসার পরে বলেছিল, আমাকে আপনারা ভোট দিন, বছরে 2 কোটি করে বেকারের চাকরি দেব। তাহলে 2 কোটি করে বেকারের চাকরি যদি দেয়, আজকে 12 বছরে কত কোটি হয়? 24 কোটি, তাই তো? 24 কোটি যদি চাকরি হয়, তাহলে আমাদের 50 কোটি পরিবার, ভালো করে বুঝুন, 50 কোটি পরিবার যদি হয়, 24 কোটি চাকরি, তার মানে প্রত্যেক 2টো পরিবার অন্তর একটা চাকরি, তাই তো? 2টো পরিবার অন্তর একটা চাকরি। তাহলে ভবাগাছিতে আমি মনে করলাম যে মামুদপুর নিয়ে, টোটাল মামুদপুরে আমাদের তৃণমূল পরিবার আছে হয়তো 500, আর বিজেপি পরিবার হয়তো 500 আছে, সমান সমানই যদি ধরি, তাহলে হাফ হাফ হয়ে গেল। সমস্ত রাজ্যের শাসক আলাদা, অন্যান্য দল করে, তাদের দিতে হবে না। যারা বিজেপি করে তাদের আজ পর্যন্ত এই মামুদপুর কেন, জগদ্দল কেন, ব্যারাকপুর কেন, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি কোনো পরিবারে হয়েছে? 24 কোটি চাকরি যদি দিত, তাহলে প্রত্যেক 2টো পরিবার পিছু একজন মানুষের চাকরি হতো। আজকে পরিসংখ্যানগুলো দেখান। এই জুমলা পার্টিকে আমাদের বর্জন করতে হবে। আগামী দিনে বাংলার কৃষ্টি, কালচার, ঐতিহ্যকে রক্ষা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে এবং তৃণমূল কংগ্রেসের নিশানকে উপরের দিকে তুলে রাখতে হবে। তৃণমূল থাকলে মানুষের সমস্ত মান সম্মান সমস্ত কিছু থাকবে, আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো। সুস্থ সমাজ করে তৃণমূল কংগ্রেসের যে সুস্থ পরিবার, সেটা বজায় থাকবে। তাই এলাকার মানুষের কাছে আবেদন রাখবো, আর বিশেষ কিছু বলবো না। সোমনাথ দাও রয়েছে, অনেকক্ষণ বসে আছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে মিটিংয়ে, আমিও যাব।
আপনাদেরকে একটা আবেদন রেখে যাই, সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, ওরা কিন্তু শেষ কামড় দেবে। চক্রান্তর পর চক্রান্ত যারা করে, চক্রান্তকারীদের কখনো বিশ্বাস করবেন না। ভোট যেদিন হবে, ভোট কেন্দ্রে আপনারা জমায়েত হবেন। নির্বাচন কমিশনের লোকেরা বলবে যেখানে দাঁড়াতে আমরা সেখানেই দাঁড়াবো, কিন্তু আমাদের লোক মাঝে মাঝে গিয়ে দেখবেন যে ব্যালটে আমরা টিপ মারছি সেই ব্যালটের সিম্বলটা ঠিক মতো বেরোচ্ছে কিনা। আমাদের যে মেশিন, সেই মেশিনে 5 নম্বর বোতামে হচ্ছে সোমনাথ শ্যামের সিম্বল জোড়া ফুল। আমরা 5 নম্বরে মারার পরে আমাদের স্লিপটা জোড়া ফুলের বেরোচ্ছে কিনা এটা দেখবেন। ওরা নানান রকম ভাবে চক্রান্ত করবে, আমাদেরকে সেটা ব্যর্থ করতে হবে। কারণ আমরা লড়াই করতে জানি। 34 বছরের সিপিএম এর বিরুদ্ধে আমরা লড়াই করে তৃণমূল কংগ্রেস তেতে পুড়ে জ্বলে আজকে বিশুদ্ধ লোহায় পরিণত হয়েছে। তাই এই লড়াইয়ে আমরা বিজেপিকে 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না। আমরা সর্বত্র ইলেকশনের দিন বুঝে নেব। এই কথা বলে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, পার্থ ভৌমিক জিন্দাবাদ। আমার আপনার ঘরের ছেলে, কাজের মানুষ, কাছের মানুষ সোমনাথ শ্যাম জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সোমনাথ শ্যাম মহাশয়ের যে নির্বাচন, সেই নির্বাচনে জগদ্দল বিধানসভার প্রার্থীর সমর্থনে আজকে এই নির্বাচনী পথসভার সভাপতি শ্রদ্ধেয় আব্দুল বাবু, আমাদের দীর্ঘদিনের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা। এবং আমি আস্তে আস্তে খুব গাড়ির থেকেই দেখেছি যে মানুষগুলো বসে আছে, এদেরকে আমার প্রণাম সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। ভাই আনিসুর এলাকার অত্যন্ত বলিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা, আমাদের পানুপাত্র সমীর থেকে আরম্ভ করে, মৌমিতার থেকে আরম্ভ করে, আমাদের সুব্রতর থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের সংগ্রামী বন্ধুরা। একটু আগে সুরঞ্জন বলছিল এই নির্বাচন মামুদপুরের ইতিহাসে, যে মামুদপুর একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অত্যাচারের বিরুদ্ধে, এই মামুদপুর রুখে দাঁড়ায়। এই মামুদপুর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সময় এসেছে জোট বাঁধার, সময় হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার, সময় হয়েছে বাংলাকে রক্ষার। বাংলা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এগিয়ে যাওয়ার পথকে প্রশস্ত করার পবিত্র দায়িত্ব এবং কর্তব্য মামুদপুরবাসীকে নিতে হবে। আপনাদের ইতিহাস বলছে আপনারা কখনো ফিরিয়ে দেননি, আপনারা কখনো আমাদেরকে নৈরাশ্য করেননি। এ লড়াই অত্যন্ত সহজ লড়াই। আমাদের কাছে আছে কে? আমাদের নেত্রীর নাম কি? আমাদের নেত্রীর নাম একটা সমুদ্রের ঢেউ। আমাদের নেত্রীর নাম হিমালয় পর্বত। আমাদের নেত্রীর নাম, তার তলায় আছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি সবাই। তাই আমাদের ভয় নেই, আমাদের জয় নিশ্চিত। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে একদিকে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নেওয়ার পর তিমনির খাল জীবনে কোনোদিন আমরা ভাবিনি সংস্কার হবে। হয়েছে কিনা বলুন, হচ্ছে কিনা বলুন, হাত তুলে বলুন। তিমনির খাল সংস্কার হচ্ছে। আমি পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম সহ পানুপাত্র এবং বিশেষ করে আনিসুর ভাইকে আমি অত্যন্ত অন্তরের শ্রদ্ধা জানাবো যে তার বিশেষ ভূমিকার জন্য। আজকে লড়াই এই কারণেই অত্যন্ত সহজ। প্রতিটি বাড়িতে যাবেন, মানুষ তার দায়িত্ব এবং কর্তব্য ফিরে পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকার পর
বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জন্য স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়েছে। বাড়ির মা বোনরা চিন্তা করতে হয় না আমার ছেলে মেয়ে স্কুলে গেলে যে সেখানে তারা কি করবে, দুমুঠে পেটে তাদের মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়েছে। স্টাইপেন্ড থেকে আরম্ভ করে সংখ্যালঘু স্টুডেন্টদের জন্য প্রায় 1.5 কোটি সংখ্যালঘু ভাইদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে এবং স্টাইপেন্ডের মাধ্যমে তফসিলি জাতি উপজাতির মানুষকে সংঘবদ্ধ করেছে। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রশ্নে এই ছাত্র পরিষদের বন্ধুরা আছে, ছাত্র রাজনীতি করে এরা আমাদের শিখিয়েছেন যে উন্নয়ন বাংলায় হয়নি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বাংলাকে শ্মশানে পরিণত করেছে এবং ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারের থেকে বাংলার অধিকারকে নিয়ে ছিনিবিনি খেলছে, বাংলার বাঙালিকে অত্যাচার করছে, বাংলার উন্নয়নের অর্থ দিচ্ছে না, বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, বাংলার অর্থনৈতিক বুনিয়াদকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে মার্ক্সবাদী ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার থেকে। এরকম অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐতিহাসিক সিদ্ধান্ত ঘরে ঘরে মেয়েদের জন্য কন্যাশ্রী পরিকল্পনা তৈরি করে আজকে মেয়েরা যাতে শিক্ষার আঙ্গিকে আসে, তাদের যাতে উন্নয়ন হয়, তাদের যাতে পড়াশোনার মাধ্যমে তারা নিজেরা প্রতিষ্ঠা লাভ করতে পারে। আজকে 1,28,00,000 কন্যাশ্রী তৈরি হয়েছে। মেয়েদের সম্ভ্রমের জন্য, মা বোনদের সম্ভ্রম রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 3,20,00,000 লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করে দিয়েছে। সেখানে কোথাও আনিসুরদের বলেনি, পারুদের বলেনি, সমীরদের বলেনি, সুব্রতদের বলেনি যে হিন্দু মুসলিম ভাগ করে বা উঁচু নিচু ভাগ করে বা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ভাগ করে বা কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ্য করে আপনারা এই পরিকল্পনা গ্রহণ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার 10,47,00,000 মানুষ সবাই বাঙালি, তাদেরকে উন্নয়নের যজ্ঞে আনতে হবে, তাদেরকে উন্নয়নের পরিকল্পনার ভেতর তাদেরকে আনতে হবে। আমরা গর্বিত তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে। কৃষক বন্ধু মাহমুদপুরের মানুষ পায়, সেখানে কোনো রাজনৈতিক ধর্ম নেই, তাই তো সমীর? কৃষক বন্ধু সমস্ত রাজনৈতিক ধর্ম সেখানে থাকে না, সেখানে একটাই থাকে, কৃষকদের আত্মসম্মান। আজকে সমস্ত কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় 96টা কর্মসূচির মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের তৃণমূল কংগ্রেস, তাই আমাদের অহংকার। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, বাংলা আছে, এখানে দুর্বৃত্তদের কোনো জায়গা আমরা করতে দেব না। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে। এসআইআর এর নামে, অ্যাডজুডিকেশনের নামে এইখানে 3টে বুথে প্রায় 348 জন আমাদের সংখ্যালঘু ভাইদের নাম কেটে দেওয়া হয়েছে। স্বাধীনতার পর থেকে যারা এদেশের ধর্ম, এদেশের সামাজিকতা, এদেশের সংবিধানকে মেনে যারা বসবাস করেন তাদেরকে পরিকল্পনা করে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। কেন? শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য। শুধুমাত্র ক্ষমতায় আসতে হবে, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসতে হবে। কিন্তু জানে না ক্ষমতায় এভাবে আসা যাবে না। বাংলার মাটি দুচ্ছায় ঘাটি, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস তার জীবন প্রাণ দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজাদ হিন্দ ফৌজ তৈরি করলেন। যেই আজাদ হিন্দ ফৌজের সমস্ত কর্ণধার ছিল মুসলিম ভাইরা। আজকে বাংলা সমস্ত উত্তাল হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করলেন। কাজী নজরুল ইসলাম তার সমস্ত কাজী নজরুল ইসলাম বাংলায় যিনি তার লেখনীর মাধ্যমে, তার স্বাধীনতা আন্দোলনের লেখনীর মাধ্যমে ব্রিটিশকে তাড়ানোর জন্য বাঙালিকে
ভারতবাসীকে উদ্বুদ্ধ করলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করলেন। এই হচ্ছে বাংলা, যে বাংলায় সমস্ত মানুষ আমরা ঐক্য সংহতির বাতাবরণে আমরা থাকি। এই বাংলাকে কোনো মতে জোর করে অধিকার হরণ করা যাবে না। এসআইআর এর নামে নাম কেটেছেন, কিন্তু জানেন না রক্তবীজ একজনের নাম কাটবেন, 4 জন রেডি হয়ে যাবে লড়াইয়ে। ভারতীয় জনতা পার্টিকে কোনো জায়গা আমরা করতে দেব না। নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মানুষকে বলছেন যে হিন্দু হোক, মুসলিম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, কোনো বৈধ ভোটারের নাম আমি কাটতে দেব না। স্বাধীনতার পর আমাদের গর্ব একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কালো গ্রাউন্ড পরে সুপ্রিম কোর্টে দরবার করে বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন। আজকে যে ট্রাইব্যুনাল হচ্ছে, অ্যাডজুডিকেশনের যে হিয়ারিং হচ্ছে, তার জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে আজকে ভারতীয় জনতা পার্টি পারেনি, পারবেও না। আজকে 1,20,00,000 নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা হয়েছিল সমস্ত কিছু ভেস্তে গেছে। আজকে আমি আস্তে আস্তে দোগাছির মোড়ে একটা বিজেপির মিটিং হচ্ছে, একটা ছেলে বলছে যে আমাদের কিছু নাম কেটে গেছে, নির্বাচন পর্যন্ত আমাদের ক্ষমা করে দিন, নির্বাচনের পর আবার নামগুলো আমরা তুলে দেব। কেন বন্ধু? ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে পবিত্র সংবিধান, সেই সংবিধানে তো প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার, প্রতিটি মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ আমাদের ভারতবর্ষের পবিত্র সংবিধান দিয়েছে। তাহলে কেন কারোর নাম কাটা হবে? কারণ ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী জানে যে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আটকানো না যায়, আগামী দিন যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বুকে সংগঠিত করবে, সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে নরেন্দ্র মোদী, অমিত শাহরা। আপনারা তৈরি থাকুন, মামুদপুরের মানুষ তৈরি থাকুন, একটি ভোটও অন্য জায়গায় যেতে না যায়। আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার সময় হয়েছে। আমাদের বাঙালিদের বাংলার হিসেব পুঙ্খানুপুঙ্খভাবে নেওয়ার সময় হয়েছে। মামুদপুরের ইতিহাস বলছে মামুদপুর কখনো বেইমানি করেনি, মামুদপুর কখনো বেইমানি করবে না। আমরা উন্নয়নের সাথে আছি, আমরা ঐক্য সংহতির সাথে আছি, আমরা সর্বধর্মে বিশ্বাসী। আমরা মনে করি ভারতবর্ষের সংবিধান প্রতিটি মানুষের যে সমান অধিকার দিয়েছে, সেই সমান অধিকার নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নানাবিধ আন্দোলন, মানুষকে নিয়ে আন্দোলন। আজকে মামুদপুরের সমস্ত জায়গায় রাস্তাঘাট হয়েছে, মামুদপুরের সমস্ত জায়গায় মানুষ পরিষেবা পাচ্ছে। এইভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় আজকে উন্নয়নের জোয়ারে বাংলা এগিয়ে চলেছে। এই বাংলাকে স্তব্ধ করতে হবে। তাই এই লড়াই অত্যন্ত সহজ লড়াই, শুধু ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমাদের এগিয়ে চলা। শ্যাম মহাশয়, যিনি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি 238টা বুথে মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষকে নিয়ে উনি চলার ক্ষমতা রাখেন, চলেন, একটা পরিবারের মতো জগদ্দল বিধানসভাকে তৈরি করেছেন। এই লড়াই আমাদের জগদ্দল বিধানসভার সম্মানের লড়াই। এ লড়াই জগদ্দল বিধানসভার থেকে আমরা 30 থেকে 40 হাজার ভোটে আমাদের প্রার্থী সোমনাথ শ্যামকে বিজয়ী করে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের শপথ, আমাদের লড়াই। আপনারা জেনে রাখবেন, যারা বলছেন যে 4 তারিখের পরে উল্টো করে ঝুলিয়ে বাঙালিদের পেটাবে, লড়াই হবে 5 তারিখ। স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বোস দিল্লি চলোর ডাক দিয়েছিলেন। আগামী 5 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় আবার দিল্লি চলার ডাক দেবেন নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য। তার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে। আমি বক্তব্য আর
দীর্ঘায়িত করব না, শুধু বলবো আপনারা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে মাহমুদপুর থেকে বিপুল ভোটাধিক্যে আমাদের প্রার্থীকে নির্বাচিত করবেন, এই কথা বলে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা। এত আসতে হলে বলে তো হবে না। জয় বাংলা, জয় বাংলা। প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের খবর নেওয়া, কিন্তু প্রথমেই তারা হাত তুলে দিয়ে কি বলছে যে আমরা শুধু হিন্দু ভাইদের সাপোর্ট করে যাব, আমরা কোনো মুসলিম ভাইদের সাথে নেই। এখনো সময় আছে। এতদ অঞ্চলে যে ভাই বোনরা, আমাদের যে দাদা দিদিরা আইএসএফ বা সিপিএম কে সমর্থন করছেন, আপনারা করুন, আপনারা আপনাদের নীতি আদর্শ মেনে চলুন, আমরা কেউ বাধা দেব না। কিন্তু একটা কথা বলি দাদা, আপনারা যদি আপনাদের ওই মূল্যবান ভোটটি এই আইএসএফ বা সিপিএম এ দেন, তাহলে আপনারাও কিন্তু আপনাদের না চাইতে বিজেপিকে সমর্থন করছেন, কারণ এতে ওদের ভোট কাটছে আমাদের অনেক। আজকে আপনারা দেখেছেন কিভাবে একটা সম্প্রদায়ের মানুষকে, একটা সমাজকে হাতিয়ার করে বাবরি মসজিদের নামে হুমায়ুন কবির মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে এই মুসলিম সমাজকে একটা হাতিয়ার করে শুধু ভোট কাটার লক্ষ্যে নিজের একটি আলাদা দল করেছে। আজকে যদি স্টিং অপারেশনটা না হতো, আজকে যদি ভিডিওটা সবার সামনে না আসতো, এই বিজেপির মতো অনেক অন্ধভক্ত মুসলিম ভাইরা তাকে সমর্থন করছিল এবং তারা তাদের অজান্তে ভোট কাটতে চেষ্টা করছিল তৃণমূলে। বিজেপি যখন দেখলো পশ্চিম বাংলার বুকে আমাদের মুসলিম ভাই বোনদের সম্প্রদায় একটা বড় হাত হয়ে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি, তখন তাদেরকে কাটতে হবে। তারা ভাবলো হিন্দু ভোট তো আমাদের পকেটেই ঢুকবে, আমরা চেষ্টা করি কি করে মুসলিম ভোটগুলোকে কাটতে পারবো। তাই তারা তাদের বি টিম তৈরি করলো। 1 নম্বর বি টিম তাদের জেইউপি জনতা উন্নয়ন পার্টি, 2 নম্বর টিম আইএসএফ এবং 3 নম্বর টিম সিপিএম। আজকে কিছুদিন হলো আপনারা দেখেছেন সিপিএম এর তরুণ তুর্কি নেতা কমরেড, সিপিএম এর যুবমুখ প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন। কেন? কারণ বর্তমানে সিপিএম যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, যে নীতিতে দাঁড়িয়ে, তাদের সেই নীতি, তার নীতি আদর্শকে আঘাত করেছে। সে মানুষের চোখ খুলেছে এবং দেখিয়েছে সবাইকে যে কমরেড মানুষের লড়াইয়ের কথা বলে, দিনে মানুষের প্রচার করছে যে আমরা মানুষের পক্ষে, রাতে তারা তাদের গেঞ্জির জার্সিটা পাল্টে নিচ্ছে এবং তারা বাম থেকে রাম হয়ে যাচ্ছে। এই নীতি আদর্শ আঘাত করেছে আরো তরুণ তুর্কি নেতা কমরেডদের, যারা আজকে ইতিমধ্যে তৃণমূলে জয়েন করেছে। কারণ তারাও জানে তৃণমূল যে নীতি আদর্শ নিয়ে বাঁচে, তৃণমূল যে নীতি আদর্শ নিয়ে লড়ে, তা সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, সাধারণ দরিদ্র মানুষের জন্য। আজকে যখন বিজেপি ধর্মে ধর্মে কুচ্ছা রটাতে পারছে না, তখন তারা কি করছে? টাকার বিনিময়ে কিছু গদি মিডিয়াকে ব্যবহার করছে, তৃণমূলের নামে কুচ্ছা রটাচ্ছে। বিজেপির যিনি পদপ্রার্থী হয়েছেন, তার কাছে উন্নয়নের কোনো চিহ্ন নাই, কারণ সেটা এখানকারই না। আমরা আমাদের সাথে প্রতি মুহূর্তে পেয়েছি আমাদের বিধায়ক সোমনাথ শ্যামকে। আজকে 2021-এর ভোটে দাঁড়িয়ে সোমনাথ শ্যাম যখন তার ইশতেহার প্রকাশ করে, তিনি বলেছিলেন তিনি জেতার পর প্রথম কাজ যেটি করবেন সেটি বর্তিল বিল সংস্কারের কাজ। আপনারা দেখেছেন ইতিমধ্যে, আপনাদের ভবাগাছি থেকে যে খালটি হয়েছে সেটি সংস্কারের কাজ খুব ভালোভাবে হয়েছে। তিনি বলেছিলেন যে আমি যখন পরের বিধানসভায় ভোট চাইতে যাব মানুষের কাছে, তখন একটা কাঁচা রাস্তা দিয়ে যেন আমাকে হেঁটে যেতে না হয়। রাতে যখন আমি মানুষের কাছে ভোট প্রচারে যাব, তখন যেন একটা অন্ধকার রাস্তা দিয়ে আমাকে হেঁটে যেতে না হয়। আজকে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন আজকে রাস্তার কি অবস্থা, আজকে রাস্তা কতটা উন্নত। আজকে প্রত্যেকটা ল্যাম্পপোস্টে লাইট রয়েছে, আর সেই রাস্তা দিয়ে হেঁটে বিরোধীরা ভোট চাইতে আসছে মানুষের কাছে। মানুষ কি সেটা মেনে নেবে? কোন শুভমূর্তি সম্পন্ন মানুষ কি সেটা মেনে নেবে? এনসিআরএম আজকে একটা রিপোর্ট প্রকাশ করেছে, তারা জানিয়েছে যে ভারতবর্ষের বুকে
চতুর্থবারের জন্য আমাদের কলকাতা শহর সব থেকে সুরক্ষিত শহরের শিরোপা পেয়েছে। আজকে এই রিপোর্টটি এনসিআরএম প্রকাশ করেছে। তাহলে তারা কি হিসাবে বলে যে পশ্চিমবঙ্গের বুকে গুন্ডামি সব থেকে বেশি? আজকে পশ্চিমবঙ্গের গুন্ডামি সব থেকে বেশি থাকলে এনসিআরএম এর রিপোর্টে কি কলকাতা 1 নম্বরে থাকতো? বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষও জানে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের থেকে বেশি এই তার দরিদ্র ভাই বোনদের কথা ভাবেন, খেটে খাওয়া ভাই বোনদের কথা ভাবেন। আজকে মমতা ব্যানার্জি আমাদের জন্য কি করেননি? তা হোক কন্যাশ্রী, তা হোক যুবশ্রী, তা হোক যুবসাথী থেকে শুরু করে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী কার্ড। আজকে একটি সাধারণ মানুষের হসপিটালে গিয়ে হার্টে গিয়ে পেসমেকার লাগাতে খরচা হতো 2 থেকে 3 লক্ষ টাকা। মমতা ব্যানার্জি স্বাস্থ্য সাথী কার্ডের ফলে তা বিনা পয়সায় তারা লাগাতে পারছেন, চিকিৎসা করতে পারছেন। আজকে ভারতের বুকে কৃষকদের জন্য কোন রাজ্য এতটা করেনি যতটা মমতা ব্যানার্জি করেছেন। কৃষক বন্ধু সাথী প্রকল্প চালু করেছেন তিনি। যে ভূমিহীন কৃষকরা রয়েছেন, যারা অন্যের জমিতে লিজ নিয়ে চাষ করেন, তারা যাতে একটা টাকা সরকারের থেকে পায় এবং নিজেদের ব্যবসাটা করতে পারে, তার কথা ভেবেছেন মমতা ব্যানার্জি। তিনি শুধু স্টুডেন্ট ক্রেডিট কার্ড নয়, কৃষক ক্রেডিট কার্ডও চালু করেছেন। কৃষকদের জন্য হিমঘর চালু করেছেন। আর আজকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সব থেকে বেশি কৃষক আত্মহত্যা করেছে, এই রেটটা আপনাদের কাছে ফোন আছে, দেখে নেবেন। প্রথম উত্তরপ্রদেশ, দ্বিতীয় কেরালা, তৃতীয় কর্ণাটক। আজকে ব্রিগেডে যখন বিজেপির সভা হয়েছিল, প্রধানমন্ত্রী এসে ভাষণ দিয়েছিল যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে, বাংলাকে সব থেকে নারী সুরক্ষিত রাজ্য করে তুলবে। কিন্তু আপনারা একবার আপনাদের ফোনে একটুখানি দেখুন, চেক করে, আমি যদি ভুল হই, ভারতবর্ষের বুকে সব থেকে নারী অসুরক্ষিত রাজ্য হলো রাজস্থান, এবং এই রাজস্থানের বাসিন্দা হলেন আমাদের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। আরে রাজেশ বাবু, আপনার যদি এত উন্নয়ন করার থাকলো, নিজের রাজ্যে করলেন না কেন? এখানে কেন এসব মিট খেতে পড়ে থাকলেন? আজকে আমাদের বিজেপির যিনি প্রার্থী হয়েছেন রাজেশ কুমার, তার একটি তথ্য আপনাদের কাছে তুলে ধরি। 2021 সালের ভোট, মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিলেন নন্দীগ্রামে এবং তার বিরুদ্ধে বিপক্ষে দাঁড়িয়েছিল সেই তার কাটা শুভেন্দু। আমরা দেখছি টিভির পর্দায় দুপুর হয়েছে, মমতা ব্যানার্জির ভোটের লিড ক্রমশ বেড়ে চলেছিল। হঠাৎ করে বিকেলবেলা দেখা গেল পুরো নন্দীগ্রাম জুড়ে অন্ধকার, লোডশেডিং। এবং লোডশেডিং এর পর সেই রেজাল্ট পুরো উল্টে পাল্টে গেল। শুভেন্দু অধিকারী, তার কাটা শুভেন্দু নাকি জিতে গেল। এবং সেই লোডশেডিং এর একজন কর্ণধার কে ছিলেন জানেন? তখন সেখানকার দায়িত্বে প্রাপ্ত এই আইপিএস রাজেশ কুমার। তাই আপনাদের উচিত নয় কি মমতা ব্যানার্জির সেই জ্বালা, সেই অপমান যদি আপনাদের মুখে এখনো পর্যন্ত চলে, যত পারবেন বেশি ভোটে সোমনাথ শ্যামকে লিড দেবেন, যাতে বিজেপি প্রার্থী মুখ থুবড়ে জগদ্দলের মাটিতে পড়ে আর কোনোদিনও সাহস না পায় জগদ্দলের বুকে কোনো বিজেপি প্রার্থী দাঁড়াতে বা কোনো সিপিএম আইএসএফের প্রার্থী দাঁড়াতে। মানুষকে আহ্বান জানাই, আপনারা আপনাদের ন্যায় নীতি মেনে যে কোনো রাজনৈতিক দল করতেই পারেন, কিন্তু এই বিধানসভা নির্বাচনে ভোটটিকে দয়া করে তৃণমূল কংগ্রেসের পক্ষে দিন। কারণ বিজেপি জানে এই অঞ্চল থেকে তারা কোনো ভোট পাবে না, তাই তারা চেষ্টা করবে আপনাদের ভোটটিকে আইএসএফ বা সিপিএম এ কনভার্ট করে ভোট কিছু কাটার। আজকে যদি আপনারা এই বিধানসভায় তৃণমূলের পক্ষে ভোট দেন, সেটি তৃণমূলের পক্ষে ভোট হবে না, সেই ভোটটি হবে আপনার নিজের পক্ষে, আপনার ঘরের মা বোনদের পক্ষে, আপনার নিজের স্বাধীনতার পক্ষে, আপনার সম্মানের পক্ষে। আজকে এই মমতা ব্যানার্জি কত কুচ্ছার শিকার হয়েছে আপনাদের জন্য, অপমানের শিকার হয়েছে আপনাদের জন্য লড়াই করতে গিয়ে। যাতে আপনারা ভালো থাকতে পারেন, আপনারা সুস্থ থাকতে পারেন, কোনো মানুষ যেন ভোটের লিস্ট থেকে বাদ না যায়। 1998 সালে একবার মমতা ব্যানার্জি আন্দোলন করেছিলেন সচ্চিত্র ভোটাধিকারের পক্ষে, আর আজকে 2026-এ 2025-এ মমতা ব্যানার্জি আবার সেই আন্দোলনে রুখে দাঁড়িয়েছেন। আজকে যে মানুষগুলো তৃণমূলের বিপক্ষে ভোট দেবে বা তৃণমূলে ভোট দেবে না, তারা সরাসরি মমতা ব্যানার্জির বিপক্ষে ভোট দিচ্ছে। তাহলে আমরা মেনে নেব তাদের মধ্যে কোনো নীতি আদর্শ মেনে নেই, তাদের মেরুদণ্ডটা পুরো ভেঙে বিকিয়ে গেছে। আপনাদের কাছে এখনো সময় রয়েছে,
আপনারা নিজেদের নীতি আদর্শের কথা ভাবুন, নিজেদের সুস্থ থাকার কথা ভাবুন, নিজেদের আশেপাশের মানুষের কথা ভাবুন। জগদ্দল উৎসব করেছিলেন, সেই মাঠে মমতা ব্যানার্জির বিশাল জনসভা আছে। এই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দদের সবাইকে সেই মিটিংয়ে যাওয়ার আবেদন করছি। আমরা এখানে 2-3টে গাড়ি দিয়ে দেবো, আপনারা সেই মিটিংয়ে উপস্থিত হবেন। আমরা টাইমটা পরে বলে দেবো। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।